হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা সার্ভাইভাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য টানেল। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2006 সালে দক্ষিণ কোরিয়াতে। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এর 6.8। আর এই সিনেমাটার কাহিনী জার্মানিতে 1961 সালে একটা ঘটনা ঘটেছিল, সেই কাহিনী থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। সিনেমাটা মোটেও ফিকশনাল না, মোটামুটি বাস্তববাদী সিনেমা আর কি। এবং এই সিনেমাটি মোট 4টি ল্যাঙ্গুয়েজে মুক্তি পেয়েছিল। একটা হচ্ছে কোরিয়ান, ইংলিশ, ইরানিস এবং রাশিয়ান। আর গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমি একটা গেমিং চ্যানেল খুলেছি। নর্মালি আমি যখন ফ্রি থাকি তখন আমি পিসি গেমস খেলি, তো এই পিসি গেমস গুলোই আমি রেকর্ড করে তোমাদের জন্য ইউটিউবে আপলোড করেছি, যাতে আমি গেম খেলে যে মজাটা পাচ্ছি তোমরা দেখেও ঠিক একই রকম মজা পাও। তো আমি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে ওই গেমিং চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই গেমিং চ্যানেলটা এই ভিডিওটা দেখার পরে ঘুরে এসো। আর ভিডিও দেখার পর আমি আবারও মনে করে দেবো এই গেমিং চ্যানেলের কথা, সমস্যা নেই। তো যাই হোক, এখানে একটা ব্রেক রয়েছে, তোমরা যাও ডিসক্রিপশনে, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে যাও, ঠিক আছে? বিজ্ঞাপন দেখার দরকার নেই। আর ভিডিও শেষে আমি মনে করিয়ে দেবো এই গেমের চ্যানেলের কথা। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার স্ক্রিপ্টটা আমরা পেয়েছিলাম প্রায় 4-5 মাস আগে, তোমাদের মতোই কোনো একটা দর্শক আমাদেরকে পাঠিয়েছিল। আর সেই দর্শককে আমরা ধন্যবাদ জানিয়ে মুভিটা এক্সপ্লেন করছি। তবে তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করবো, তোমরা আমাদের সাথে কথা না বলে বা আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে হুট করে এরকম স্ক্রিপ্ট পাঠিয়ে দিও না, কারণ আমাদের অনেক মেইল আসে, দেখা যাবে হয়তো তোমার মেইলটা আমরা জীবনে দেখবোই না, কিন্তু তুমি কষ্ট করে যে স্ক্রিপ্টটা করেছো সেটা বৃথা যাবে। তো যাই হোক, গল্পের শুরুতে আমরা লিয়াংজু নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা তার গাড়িতে করে বাসায় ফিরছিল। আর তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে সে একটা পেট্রোল পাম্পে তার গাড়িটি দাঁড় করায়। আর সেখানে কর্মরত একজন বৃদ্ধ লোককে তার গাড়িতে $30, প্রায় 3500 টাকার পেট্রোল দিতে বলে, কিন্তু বৃদ্ধ লোকটি ভুল করে ওকে $90 পেট্রোল দিয়ে দেয়, প্রায় ধরো 12,000 টাকার। আর এরপর ওই $90 তেল দেওয়ার পরে সে যখন লিয়াংজুর কাছে $90 দাবি করে, তখন তো লিজংসু তোর উপর রাগ করে এবং বলে, আমি তো তোমাকে $30 পেট্রোল দিতে বলেছিলাম, তাহলে তুমি আমাকে কেন অতিরিক্ত ডলারে পেট্রোল দিলে? তো দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আর এই কারণে পেট্রোল পাম্পের যে মালিক সে সেখানে চলে আসে এবং লিজংসুর কাছে ক্ষমা চায় আর বলে, এই বৃদ্ধ কানে কম শুনে, সে কানে মোটেও ভালো শুনতে পায় না, সে ভুল করে আপনাকে অতিরিক্ত ডলারে পেট্রোল দিয়ে দিয়েছে, এই কারণের জন্য আমি দুঃখিত, দয়া করে রাগ করবেন না। তো লিজংসু করে কি এখানে টাকাটা দেয়, মেনে যায়। আর এরপর এখান থেকে যাওয়ার আগে বৃদ্ধ লোকটি আবার এখানে আসে এবং তার ভুলের জন্য তাকে 2 বোতল পানি উপহার দেয়। আর তারপর লিজাংসু করে কি এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই 2 বোতল যে পানি দিল এটার কত মূল্য এটা আমরা পরে বুঝতে পারবো আর কি। আর এখানে আমরা জানতে পারি লিজাংসুর ছোট্ট একটা মেয়ে আছে, আর আজকে সেই মেয়ের জন্মদিন, আর তাই সে তার মেয়ের জন্য ছোট্ট একটা সুন্দর ক্রিম কেক নিয়ে নিয়েছে। আর তখনই তার ওয়াইফ তাকে কল করে এবং বলে, আজকে তোমার মেয়ের জন্মদিনে তোমার মেয়ে তো একটা আবদার করছে, ছোট্ট একটা কুকুর ছানা দরকার। তো লিজাংসু তখন বলে, আমাদের ছোট বাসায় আমাদের নিজেদেরই থাকতে কষ্ট হয়, এর মধ্যে কুকুর ছানা কিভাবে রাখবো? আর এটা বলে লিজাংসু করে কি কলটা কেটে দেয়। আর তারপর দেখতে দেখতে একটা টানেলের কাছে এসে পৌঁছায়। বুঝতেই পারছো, পাহাড়ি যে অঞ্চলগুলো থাকে সেগুলো তো পাহাড়ের উপর দিয়ে যেতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু পাহাড়ের ভেতর দিয়ে যদি একটা টানেল করা যায় তাহলে শর্টকাটে পাহাড়টা পার হওয়া যায়। এবং লিজাংসুর বাড়ি হচ্ছে এই পাহাড়টার ওপাশে এবং তার বাড়িতে যেতে হলে এই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। তো যাই হোক, এরপর সে টানেলের ভেতরে প্রবেশ করে। আর ভেতরে প্রবেশ করার পরে তার কাছে একটু অন্যরকম লাগে, আশেপাশে কেমন যেন মরমরানি, অন্যরকম শব্দ হচ্ছে। আর টানেলের ভেতর এমনি তো নর্মাল শব্দ অনেক বেশি শব্দ মনে হয়। আর এরপর হঠাৎ করে এখানে লোডশেডিং হতে শুরু করে। আর লিজাংসু তখন বুঝতে পারে ভূমিকম্প হচ্ছে এবং যে কোনো সময় তার বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। তো অবস্থা খারাপ দেখে লিজাংসু করে অনেক জোরে গাড়িটা চালাতে থাকে যাতে টানেলটা পার হতে পারে, কিন্তু শেষ রক্ষা হওয়ার আগেই টানেলটি ধসে পড়তে শুরু করে এবং লিজাংসু তখন বুঝতে পারে না সে সামনের দিকে
দিকে যাবে না পেছনের দিকে যাবে। আর সে দিশেহারা হয়ে করে কি অনেক জোরে সামনের দিকে গাড়ি চালিয়ে যেতে থাকে, কিন্তু তখনই সম্পূর্ণ টানেলটা ধ্বংস হয়ে পড়ে হচ্ছে লিজংসুর গাড়ির উপর। মানে লিজংসু তার গাড়ি সহ টানেলের মধ্যে চাপা পড়ে যায়। মানে কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, লিজংসু ভাবতেও পারছে না তার সাথে এটা কি ঘটে গেল। এবং চারিদিকে ঘুটঘুটি অন্ধকার, এবং এই অন্ধকারের মধ্যে লিজংসু একাই গাড়ির মধ্যে চাপা পড়ে আছে। তো এরপর সে করে কি গাড়ির লাইট অন করে এবং দেখতে পায় চারিদিকে বালু কংক্রিট আটোসাটো হয়ে রয়েছে। আর এই অবস্থায় লিজংসু কি করবে বুঝে উঠতে পারছে না। মানে ও একেবারে মোটামুটি টানেলের মাঝখানে রয়েছে, মনে করো পাহাড়ের মাঝখানে নিচে পড়ে গিয়েছো তুমি, চিন্তা করো। তো সে এখন রেস্কিউ টিমকে কল করার জন্য ফোনটি বের করে, কিন্তু আনফরচুনেটলি সে দেখতে পায় তার ফোনে বিন্দু পরিমাণও নেট পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপর একটু পরে দেখা যায় যে একটু নেটওয়ার্ক এসেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মাটির নিচে যে ফ্যাকাল্টি গুলো থাকে বা টানেলের মধ্যে তোমার বুস্টার লাগানো থাকে যাতে নেটওয়ার্ক গুলো আসে, হয়তো কোনো একটা বুস্টার ভালো রয়েছে যার জন্য নেটওয়ার্ক এসেছে। তো এরপর সে করে কি দ্রুত রেস্কিউ টিমকে কল করে, এবং রেস্কিউ টিম করে কি ফোনটা রিসিভ করলে লিজংসু বলে আমি লিজংসু এবং আমি সম্প্রতি তৈরি করা হ্যাড্রো টানেলের মধ্যে চাপা পড়েছি এবং যত দ্রুত সম্ভব প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করুন। কিন্তু লিজংসুর কথা শুনে রেস্কিউ টিমের মোটেও বিশ্বাস হচ্ছিল না যে মাত্র কয়েক মাস আগে তৈরি করা এত মজবুত একটা টানেল কিভাবে ধসে পড়তে পারে। ওরা মনে করে যে হয়তো কেউ মজা নিচ্ছে, তবে তারপরে তারা লিজংসুকে বলে আপনি অপেক্ষা করুন, আমরা খুব দ্রুত হ্যাড্রো টানেলে পৌঁছাচ্ছি। তো লিজংসু একটু চিন্তামুক্ত হয় আর এরপর সকালে কি ঢকঢক করে ওই বৃদ্ধের দেওয়া পানিগুলো পান করতে শুরু করে। আর এখন ওর ধারণা নেই যে কতদিন ওকে এখানে থাকা লাগতে পারে। আর এইদিকে দেখা যায় রেস্কিউ টিম তাদের গাড়ি নিয়ে হ্যাড্রো টানেলে পৌঁছে যায়। আর টানেলের এমন অবস্থা দেখে তারা যেন ভাষা হারিয়ে ফেলেছে, যেন তারা তাদের নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। কারণ এই টানেল যখন নির্মাণ করা হয়েছিল ওই কন্ট্রাক্টর কোম্পানি চ্যালেঞ্জ দিয়েছিল যে আগামী 100 বছরের মধ্যে এই টানেলে কিছুই হবে না, কিন্তু কিভাবে এক মাস যেতে না যেতেই টানেলটা ধসে পড়তে পারে। তো বিভিন্ন নিউজ চ্যানেল সেখানে দ্রুত পৌঁছে যায় এবং সরাসরি সম্প্রচার করতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যে টানেল ধ্বংসের এই ঘটনাটি পুরো দেশে পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ে। আর এখানে লক্ষ্য একটা কথা না বললেই নয়, যদিও এটা 1962 সালের একটা সত্য ঘটনার উপর নির্মিত, কিন্তু ওই সময় তো আর মোবাইল ছিল না বা এরকম কিছু ছিল না, সেখান থেকে ইন্সপায়ার হয়ে এই স্টোরিটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, লিজংসু চাপা পড়ে যাওয়ার পরে এই ঘটনা নিউজ রিপোর্টাররা যখন জানতে পেরে যায় তারা তো সরাসরি এটা সম্প্রচার করেই। তারা করে কি লিজংসুর পরিচয় বের করা শুরু করে দেয়। আর এইদিকে লিজংসুর ওয়াইফ দেখতে পাই টিভিতে তার হাজবেন্ডকে দেখানো হচ্ছে একটু আগে যে ভূমিকম্প হয়েছে এবং টানেল যে ধ্বংস হয়েছে তার ফলে যে লোকটা চাপা পড়েছে সেটা আর কেউ নয়, কোরিয়াতে এত মানুষ থাকতে শুধুমাত্র তার হাজবেন্ডই পড়েছে। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে এই ঘটনা কেন তার হাজবেন্ডের সাথেই ঘটলো। আর এইদিকে দেখা যায় লিজংসু একে একে এই টানেলের মধ্যে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে এবং একটু নড়াচড়া করলেই ধুলোবালি ধুলোকণা বা কংক্রিট বা তোমার ওই খোয়াগুলো আরো আটকে ফেলছে ওকে। তো ভেবে উঠতে পারছে না ও কি করবে। আর সে এখন করে কি মোবাইলটা অন করে এবং দেখতে পায় সেখানে অনেকগুলো মেসেজ করা হয়েছে। আসলে নিউজ রিপোর্টাররা তাদের নিউজের ভিউ বাড়ানোর জন্য ওকে বারবার কল করে যাচ্ছে যাতে লিজংসু যখন কলটা রিসিভ করবে ওরা ওটাকে লাইভ টেলিকাস্ট করবে। তো এরপর লিজংসু করে কি ওদের কলটা রিসিভ করে আর এখন তারা এই কলটা সারা দেশে লাইভ টেলিকাস্ট করে দেয় এবং সবাই ওদের কথোপকথন শুনছিল। এবং এখানে নিউজ রিপোর্টাররা যত সব গাঁজাখুরি প্রশ্ন সেগুলো করতে থাকে, আপনি যে অবস্থায় আছেন আপনার অনুভূতি কেমন, আপনি কি বাঁচতে পারবেন, আপনার কি মনে হচ্ছে আপনি কি বাঁচতে পারবেন কি পারবেন না। তো এইসব ফালতু প্রশ্ন শুনে ডিউন নামের যে রেস্কিউ হেড রয়েছে সে অফিসার দ্রুত সেই নিউজ রিপোর্টারদের কাছে যায় এবং তাদেরকে সব ফালতু প্রশ্ন করা এবং মেসেজ না করার জন্য হুমকি দেয় এবং বকাঝকাও করে এবং তাদেরকে বলা হয় তারা আর কখনোই যেন লিজংসুকে কল মেসেজ কোনোটাই না করে, কারণ তাদের এইসব কল বা মেসেজের কারণে লিজংসুর ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে এবং এখনো তারা নিশ্চিত নয় যে লিজংসুকে বের করতে কতদিন সময় লাগতে পারে। আর লিজংসুর যদি ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তাহলে ওর সাথে তার যোগাযোগ করা যাবে না, ওই অবস্থায় ভেতরে হতাশাগ্রস্ত অবস্থায় মারা পড়বে। তো যাই হোক, নিউজ চ্যানেলের লোকদেরকে বুঝিয়ে তারপর ডিউন মানে এখানকার যে রেস্কিউ হেড সে করে কি লিজংসুকে কল করে এবং প্রথমে তাকে শান্ত হতে বলে এবং বলে আপনি প্রথমে নিজের মনকে শান্ত করুন, আর আপনি যদি নিজেকে আতঙ্কিত করে ফেলেন তাহলে ওখানে আপনি বেশি দিন টিকতে পারবেন না, আর আমরা আপনাকে অবশ্যই বাঁচাবো, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি প্রথমে একটা বড় নিঃশ্বাস নিন এবং নিজেকে বোঝান আপনি ঠিক আছেন এবং আমরা আপনাকে অবশ্যই বাঁচাতে আসছি। আর তারপর ডিউন লিজংসুকে জিজ্ঞাসা করে আপনার ফোনের ব্যাটারির চার্জ কতখানি রয়েছে। লিজংসু বলে 78 বা 78%। তো ডিউন বলে আমাদের এই উদ্ধার অভিযানে কম পক্ষে 7 দিন সময় লাগবে, আর এর মধ্যে যেন আপনার ফোনের চার্জ শেষ না হয় এবং আমরা এজন্য প্রতিদিন দুপুর 12টায় আপনার কল করব এবং আপনার অবস্থান সম্পর্কে জানবো এবং মোবাইলে এজন্য চার্জ রাখার চেষ্টা করবেন। ওই আবল তাবল রিল ভিডিও বা ফানি ভিডিও দেখে চার্জ নষ্ট করবেন না। আর তারপর ডিউনাকে আরো প্রশ্ন করে আপনার কাছে কি কোনো খাবার আছে। লিজংসু যখন বলে 1 লিটার পানি অবশিষ্ট রয়েছে, একটা ক্রিম কেক রয়েছে। তো ডিউন বলে ঠিক আছে, আগামী তাহলে 4 দিনের মধ্যে কেকটা খেয়ে ফেলবেন, তা না হলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে, আর যে পরিমাণ পানি রয়েছে সেটাকে ভাগ করে 7 দিন ধরে খেতে হবে এবং যেভাবেই হোক এই 7টা দিন আপনাকে নিজেকে টিকিয়ে রাখতেই হবে। আর তারপর ডিউন লিজংসুর কাছে তার লোকেশন জানতে চায়। তো লিজংসু তখন জানায় সে টানেলের একেবারে মধ্যভাগে রয়েছে এবং তার গাড়ির উপরে একটা ফ্যান পড়ে রয়েছে, মানে বুঝতে পারছো টানেলের ভেতরে যে ফ্যানগুলো দেওয়া হয় ভেন্টিলেশন সিস্টেমের জন্য সেই ফ্যানটা ওর উপর পড়ে রয়েছে। তো এই কথা শুনে ডিউন করে কি দ্রুত ফোনটা রেখে দেয় এবং টানেলের তৈরির ম্যাপ বের করে আর মাঝখানের ফ্যানগুলো বরাবর
বরাবর মার্ক করে রাখে। মানে ধরো একটা টানেলে 12টা ফ্যান রয়েছে 12 জায়গায়, তো যেহেতু মাঝের দিকে রয়েছে তার মানে মাঝের কোনো একটা ফ্যানের কাছেও রয়েছে এবং ওখানেই গর্ত করে ওকে বের করে আনতে হবে। আর এই দিকে দেখা যায় লি জং-সুর ওয়াইফ সি হায়ন লি জং-সুকে কল করে কান্না শুরু করে দেয়, কিন্তু লি জং-সু এখানে তার মেয়ের সাথে কথা বলতে চায়। তো এখানে বাচ্চা মেয়েটি লি জং-সুকে বলে, আজকে আমার জন্মদিন, তুমি এখনো কেন আসলে না বাবা, আমি খুব রাগ করেছি, আর তুমি খুব শীঘ্রই একটা কুকুরের বাচ্চা এবং কেক নিয়ে আসবে আমার জন্য, দ্রুত চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো মেয়ের এমন কথার উত্তর লি জং-সু দিতে পারে না, আর কথা শেষ হলে লি জং-সু করে কি তার ফোন সুইচ অফ করে দেয়। আর এইদিকে দেখা যায় রেস্কিউ টিমের কাছে কোরিয়ার মন্ত্রী মহোদয়ের সবাই চলে আসে, আর এখন ডিওন তাদেরকে তাদের রেস্কিউ প্ল্যান শেয়ার করে। আর এখান থেকে আমরা জানতে পারি যে পাশেই আরেকটা নতুন টানেল তৈরির কাজ চলছে, আর টানেলগুলো তৈরি হয় মূলত বড় বড় বোমা বিস্ফোরণের মাধ্যমে। আর যেহেতু এই হ্যাডো টানেলে লি জং-সু আটকা পড়ে রয়েছে, তো এখন পাশের টানেলে যদি বোমা বিস্ফোরণ হতে থাকে তাহলে দেখা যাবে যে এই টানেলটা আরো বেশি চাপ খেয়ে যাবে এবং ওকে আর বাঁচানো যাবে না। তো এই কারণে পাশের টানেলটির কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, কারণ এখন থেকে সেখানে আর কোনো বিস্ফোরণ ঘটানো যাবে না, এতে লি জং-সুর প্রাণ চলে যেতে পারে, রেস্কিউরও 12টা বেজে যেতে পারে। তো এরপর ডিওন তার রেস্কিউ টিম নিয়ে কাজ শুরু করে দেয়, আর প্রথমে সে তার ড্রোনটি টানেলের মধ্যে প্রবেশ করায় যাতে টানেলের ভেতরের অবস্থা সম্পর্কে কিছুটা হলো আইডিয়া পেতে পারে। কিন্তু ওই রেস্কিউ টিমের ড্রোনের সাথে আরো কয়েকশো ড্রোন রিপোর্টাররা ভেতরে পাঠায়, তো এর ফলে হট্টগোল হয়ে যায়, আবল তাবল হয়ে যায় সবকিছু, এবং ডিওন সিদ্ধান্ত নেয় যে আমি নিজেই যাবো। তো যেই ভাবনা সেই কাজ, আর এই জন্য ডিওন করে কি এবার টানেলের ভেতরে প্রবেশ করে এবং সে দেখতে পায় ভেতরে খুব বাজে একটা অবস্থা। আর সে যখন চারপাশে নিরীক্ষণ করছিল তখনই ডিওনের ওয়েব তাকে কল করে, আর ওই মুহূর্তে তার এক সহকর্মী তাকে ডাকার জন্য গাড়ির হর্ন বাজিয়ে তাকে ইশারা করে। তবে এই হর্ন বাজানোর ফলে একটা উপকার হয়, লি জং-সু যে ভেতরে আটকা রয়েছে ও ওদের গাড়ির হর্ন শুনতে পেয়ে ডিওনকে কল করে জানায়, আমি তোমার গাড়ির হর্ন শুনতে পেয়েছি, তোমরা কি এখনই বাঁচাতে চলে এসেছো, এত দ্রুত চলে এসেছো। তো লি জং-সুর কথা শুনে ডিওন অনেক খুশি হয়, কিন্তু ঝামেলাটা তখন বাজে যখন উপর থেকে আবারও টানেল ধসে পড়তে শুরু করে এবং কোন রকমের ডিওন এবং তার সহকর্মীরা টানেল নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসতে পারে, নিজেদের অল্পের জন্য যান বাঁচাতে পারে। মানে কি হলো, টানেল আরো আটকে গেল। তো যাই হোক, বের হয়ে ডিওন করাইকে লি জং-সুর কাছে কল করে এবং জিজ্ঞাসা করে তুমি এখন কেমন আছো। তবে টানেলটি আবার ধসে পড়ায় লি জং-সুর অবস্থা এখন আরো খারাপ, সে আরো আটকা পড়ে গিয়েছে। আর সে ডিওনকে জানায়, আমি জাস্ট এখন কোন রকমে বেঁচে রয়েছি, তবে মনে হয় না খুব বেশিক্ষণ খুব বেশি দিন বেঁচে থাকতে পারবো। বাট ডিওন বলে, তুমি ভয় পেও না, তোমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর এই দিকে দেখা যায় লি জং-সুর ওয়াইফ সেখানে পৌঁছে গিয়েছে, আর তখন ডিওন করে কি ফোনটা লি জং-সুর ওয়াইফের কাছে দেয়। আর লি জং-সুর এত মারাত্মক অবস্থা থাকা সত্ত্বেও লি জং-সু করে কি তার ওয়াইফকে জিজ্ঞাসা করে, তুমি খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ আছে কিনা, তুমি ভয় পেও না, মানে অনেক ভালোবাসে আর কি। বাট লি জং-সুর কথা শুনে লি জং-সুর ওয়াইফ অনেক ভেঙে পড়ে, আর সে ভেবেই নিয়েছে হয়তো তার হাজবেন্ডকে আর বাঁচানো সম্ভব নয়, আর সে অনেক কান্না করে থাকে। আর এরপরে লি জং-সুর ওয়াইফ সি হায়ন দেখতে পায় যে কোরিয়ার মিনিস্টার সেখানে চলে এসেছে এবং তারা সবাই মিডিয়ার সামনে তার হাজবেন্ডকে বাঁচানোর প্ল্যান সম্পর্কে বলছে, অবশ্যই ডিওনের বলা কথাটাই বলছে মিডিয়ার সামনে ক্রেডিট নেওয়ার জন্য। তো যাই হোক, এখানে সি হায়ন মিনিস্টারকে অনেক অনুরোধ করে যেভাবেই হোক আমার হাজবেন্ডকে প্লিজ উদ্ধার করুন, আর মিনিস্টারও ক্যামেরার সামনে আশ্বস্ত করে অবশ্যই উদ্ধার করবো। আর এরপর তারা একটা ছবি তোলে। তো এখানে সাংবাদিক সবাইকে বলে, প্লিজ আপনারা একটু হাসুন, তাহলে ছবিটা আরো ভালো উঠবে। তো বুঝতেই পারছো সাংবাদিক শব্দ সে একই রকমই কাজ করে। আর এই দিকে 3 দিন পার হয়ে যায়, লি জং-সু একটা টানেলে আটকা পড়ে রয়েছে, আর এখন সে খুব হিসেব করে নিজের খাবার খায় এবং সে অপেক্ষা করে চলেছে কখন ঘড়িতে 12টা বাজবে আর সে একটু পানি পান করতে পারবে। অ্যাকচুয়ালি লি জং-সু বোতলে দাগ কেটে রেখেছে যে কবে কতটুকু পানি সে পান করবে। মানে লি জং-সু এখন এই পানির মূল্য হারে হারে টের পাচ্ছে এবং ওই বুড়োকে দোয়া দিচ্ছে যে বুড়ো তুমি আমাকে 2 লিটার পানি দিয়েছিলে, ওইটা আমাকে বাঁচাচ্ছে। তো যাই হোক, 12টা বাজার পরে সে করে কি বোতলের ছিপিতে একটু পানি পান করে, আর এরপর সে তার মেয়ের জন্মদিনের কেক থেকে একটুখানি কেক খেয়ে নেয়। আর মোটামুটি হালকা কিছু খেয়ে নেওয়ার পরে লি জং-সু এবার তার গাড়ির মধ্যে একটা টি শার্ট আর 2টো টর্চ লাইট খুঁজে পায়, আর ঠান্ডা থেকে বাঁচার জন্য লি জং-সু সেই টি শার্টটা পরে নেয়। আর তারপর সে খুঁজতে খুঁজতে ওই চিপা জায়গার মধ্যে একটু সামনে এগিয়ে যায়, আর তখন হঠাৎ করে লি জং-সু কোনো একটা কিছুর আওয়াজ অনুভব করে। আর তারপর সে যখন তার হাতে থাকা লাইটটি দিয়ে সামনের দিকে ধরে সে একটা কুকুরের বাচ্চাকে দেখতে পায়। তো লি জং-সু তো কিছুতেই বুঝতে পারছিল না যে এই টানেলের মধ্যে এইখানে কুকুর আসলো কিভাবে। আর তখন লি জং-সুর মাথায় ক্যাচ করে, তার মানে আমার আশেপাশে আরো কোনো গাড়ি চাপা পড়ে রয়েছে। তো এই জন্য লি জং-সু জোরে জোরে ডাকতে শুরু করে এবং আশ্চর্যজনক ভাবে ওর একটু সামনে থেকে সে আরেকটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় যে তাকে বারবার সাহায্যের জন্য অনুরোধ করে যাচ্ছিল। তবে চারপাশে নড়বড়ে সব কংক্রিট, যে কোনো সময় আরো ধসে পড়তে পারে। তবে এত রিস্কের মধ্যেও লি জং-সু তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, মানে ওই মেয়েটিকে হেল্প করার জন্য এগিয়ে যায় মেয়েটির কাছে। আর সেখানে গিয়ে দেখতে পায় মেয়েটির গায়ের উপরে অনেক বড় একটা পাথর, ভেতরে পাথর উপরে রয়েছে মেয়েটির উপরে। আর ওই পাথরটির জন্য মেয়েটা এক বিন্দু নড়তে পারছে না এবং 3 দিন যাবত মেয়েটি একইভাবে আটকা পড়ে রয়েছে। তো মেয়েটির এমন অবস্থা দেখে লি জং-সু পাথরটা সরানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পাথরটা অনেক বেশি ওজনশীল কারণে সে একটু নাড়াতেও পারে না। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম হচ্ছে মিনা, আর মিনার ওই ছোট কুকুরটির নাম হচ্ছে টেঙ্গি, এবং তারা গত 3 দিনে এখনো পর্যন্ত একটুও পানিও খায়নি, কিছুই খেতে পায়নি, মানে আটকা পড়ে রয়েছে এবং পানির পিপাসে মেয়েটার অবস্থা খুবই খারাপ। আর তখন মেয়েটি লি জং-সুকে বলে, আপনার কাছে কি একটু পানি পাওয়া যাবে? আর এই মুহূর্তে যদি আমি একটু পানি না পাই হয়তো আমি মারা পড়বো। তো মেয়েটির এমন অবস্থা দেখে লি জং-সুর অনেক মায়া হয়, আর সে করে কি তার যে দাগ কেটে রাখা
হিসাব করে পানি, সেই পানির বোতল থেকে একটু পানি মিনাকে খেতে দেয়। আর লি জং সু নিজেও জানে যে পরিমাণে এখন পানি রয়েছে তাতে হয়তো এখানে দুজন তারা টিকে থাকতে পারবে না, মানে হেল্প আসা পর্যন্ত তারা টিকে থাকতে পারবে না। তো যাই হোক, মিনা একটু পানি খাওয়ার পরে সে লি জং সুকে আরেকটা অনুরোধ করে, আজ যে আপনার বোতল থেকে একটু পানি টেঙ্গিকে একটু দেবেন, মানে কুকুরকে, কারণ ও তো 3 দিন ধরে কিছু খায়নি। তো এই কথা শুনে লি জং সুর প্রচন্ড মেজাজ খারাপ হয়। একে তো নিজেরই পানির অভাব, তার উপর আবার একজনকে খাইয়েছে, আবার এই কুকুরকে খাওয়াতে হবে। তবে তারপর লি জং সু কারিকে একটু পানি ঢেলে টেঙ্গিকে খেতে দেয়। আর এরপরে মিনা লি জং সুকে বলে, আমি একটু ঘুমাতে চাই, দয়া করে আপনি আপনার গাড়িতে গিয়ে রেস্ট নিন। আর তারপর লি জং সু কারিকে আবারও তার নিজের গাড়িতে গিয়ে বসে এবং তার মেয়ের কেকটা বের করে সেখান থেকে একটুখানি কেক খেয়ে নেয়। আর এরপর সে রেস্ট বা একটু ঘুমানোর জন্য বা এনার্জি বাঁচানোর জন্য গাড়ির লাইটটা অফ করে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরে লি জং সুর একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। আর চোখ খুলে সে যেটা দেখতে পায় ওটা দেখে তার মাথা আর ঠিক থাকে না থাকারই কথা, কারণ লি জং সু দেখতে পায় তার বাকি রেখে দেওয়া কেকটুকু সেই ছোট টেঙ্গি নামের কুকুরটা একদম চেটে পুটে সাফ করে দিয়েছে এবং সেখানে সামান্য পরিমাণও কেক আর অবশিষ্ট নেই। তো এটা দেখে সে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, সে রাগে চিৎকার করতে থাকে। আর তার এমন চিৎকার মিনা শুনতে পায় এবং সে লি জং সুর কাছে চিৎকারের কারণ জানতে চায়। তবে লি জং সু তখন নিজেকে সামলে নিয়ে বলে, দুঃখিত, আমি একটা বাজে স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছি। মানে লি জং সু মিনার কাছে এই কথাটা লুকিয়ে নিল, কারণ মিনাকে যদি এই কথা বলে কেকটা তো আর ফেরত আসবে না, শুধু শুধু মৃত্যু পথযাত্রী মিনাকে কষ্ট দেওয়ার কি লাভ। আর এই দিকে দেখা যায় লি জং সুর ওয়াইফ সেদিন থেকে আর বাসায় যায়নি, সে বাইরে রেস্কিউ টিমের সাথে রয়েছে এবং তাদেরকে খাবার বানিয়ে দেয় এবং সে এখানকার সবার খেয়াল রাখে, শুধুমাত্র এই আশায়, কারণ এরা নিজেদের জীবন বাজি রেখে তার স্বামীকে উদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে এবং এরা নিশ্চয়ই তার স্বামীকে জীবিত উদ্ধার করে আনবেই। আর এরপর সিন শিফট হয়, আমাদের দেখানো হয় মিনা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে আর এই কারণে সে লি জং সুকে বারবার ডাকতে থাকে। আর লি জং সু তার কাছে আসলে মিনা বলে, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, আমার শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে আরেকটু পানি দেবেন। তো মিনার এই অবস্থা দেখে লি জং সুর খুব খারাপ লাগে এবং সে তার গাড়িতে গিয়ে আবারও পানি নিয়ে এসে মিনাকে যখন দিতে যায় তখন দেখতে পায় মিনা এই পানি খাওয়ার জন্য আর বেঁচে নেই। তো এটা দেখে লি জং সু আর ঠিক থাকতে পারে না, সে কষ্টে কান্না করতে থাকে। মানে এই ভয়ঙ্কর টানেলের মধ্যে একমাত্র মিনাই তো তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছিল, কিন্তু মিনার মৃত্যুতে লি জং সু তার পুরো আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবতে থাকে হয়তো এভাবেও আমি মরে যাব। তো দিশে হারা হয়ে লি জং সু কারিকে এখন রেস্কিউ টিমের সেই ডিওনকে কল করে এবং এখানকার সকল ঘটনা খুলে বলে। বাট ডিওন তখন বলে, তুমি ভয় পেও না, তোমাকে বাঁচানোর জন্য পুরো দেশ উঠে পড়ে লেগে গিয়েছে, তোমাকে জাস্ট ভেতরে বেঁচে থাকতে হবে, আমরা অবশ্যই তোমাকে বাঁচাতে পারবো, তবে তুমি নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না। তো লি জং সু তখন বলে, এরকম একটা পরিস্থিতিতে আমি কিভাবে নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারি, আমি তো এখনো জানিই না আপনাদের বাঁচাতে আরো কতদিন সময় লাগবে, অলরেডি 5 দিন পার হয়ে গিয়েছে, এদিকে আমার খাবারও ফুরিয়ে আসছে, আমি কিভাবে এখানে সার্ভাইভ করব, আমার এখানে বাঁচার কোনো পথই খোলা নেই। তো এই কথা শুনে ডিওন তখন লি জং সুকে ওর যে ইউরিন পেশাব সেটা বোতলে স্টোর করতে বলে এবং প্রয়োজনে সেটাকে খেতে বলে। তো এই কথা শুনে লি জং সু উল্টো রেগে যায় এবং ডিওনকে জিজ্ঞাসা করে, আপনি কি কখনো আপনার মুখ খেয়েছেন? উত্তরে ডিওন বলে, না খাইনি। তো লি জং সু বলে, তাহলে আপনি কিভাবে আমাকে এটা খেতে বলতে পারেন? বা ডিওন তখন লি জং সুকে বুঝিয়ে বলে, দেখো এই মুহূর্তে তোমাকে যে কোনো কিছুর বিনিময়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আর তোমার ওয়াইফ এবং ছোট একটা মেয়ে রয়েছে, তাদের কথা ভাবো, তোমাকে কষ্ট করতে হবে, তারা তোমার জন্য অধীর অপেক্ষা করছে, তোমার কিছু হয়ে গেলে তাদের জীবনের আর কোনো মানেই থাকবে না। আর এই দিকে দেখানো হয় রেস্কিউ টিমের সদস্যরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং লি জং সুকে বাঁচানোর জন্য তারা ধসে পড়া টানেলের উপর 2টো ড্রিল করেছে। মনে করো পাহাড়ের উপর থেকে একবারে খাড়া টানেল পর্যন্ত যাবে সেরকম একটা গর্ত করছে, ইঁদুরের গর্তের মতো। আর এই ড্রিল তো হয়েছে, লি জং সু যে বলেছে যে ফ্যানের কাছে রয়েছে, ওই হিসাবে টানেলের ম্যাপ দেখে ফ্যান বরাবর তো না, তার একটু দূরে। আর এদিকে এখন আমাদের লি জং সুকে আবার দেখানো হয় আজকে 9 দিন হয়ে গিয়েছে সে এখানে আটকা পড়া। জাস্ট কল্পনা করো 9 দিন সে ওইরকম একটা পরিস্থিতিতে বেঁচে রয়েছে, কিরকম মানে ওর ভেতরে বেঁচে থাকার একটা আকুতি। তো লি জং সু করে কি, ও তার মূত্র বোতলে স্টোর করে রাখে এবং পিপাসা লেগে তাই একটু পান করে। চিন্তা করো, আমি কি বলবো, কিছু বলার নেই। তোমরা যদি কেউ মুদ খেয়ে থাকো তাহলে বলবো না স্বাদ কেমন, কমেন্টে জানিও। তো যাই হোক আমি সরি এরকম একটা পরিস্থিতিতে হেসে ফেলেছি। তো যাই হোক, লি জং সু আজ খেয়াল করে যে টেঙ্গি নামের কুকুরটার মুখে কিছু একটা লেগে রয়েছে আর সে তারপর করে কি কুকুরটার মুখ থেকে সেটা নিয়ে খায়। যখন সে বুঝতে পারে এটা কুকুরের খাবার, আর তারপর সে যখন মিনার গাড়িতে গিয়ে ভালো মতো খোঁজে, সে টেঙ্গির জন্য রাখা কুকুরের খাবার খুঁজে পায় এবং এরপর সে করে ওই খাবারগুলো টেঙ্গির সাথে ভাগাভাগি করে নেয়। তবে এখানে সে ওই টেঙ্গি কুকুরটাকে অনেক কম খাবার দেয় এবং বলে, তুমি সেদিন আমার লুকিয়ে রাখা কেক খেয়ে নিয়েছিলে, সেটার সাজা হিসেবে তুমি এখন থেকে অল্প পরিমাণে খাবার পাবে। ব্যাপারটা আসলে এটা নয়, ব্যাপারটা হচ্ছে ফুল খাবার না দিলাম কিন্তু বেঁচে থাক কোনো রকম একটু খাবার পেয়ে। তো তাদের কথা বলার মধ্যে হঠাৎ করে তখন টানেলটি আবারও ধসে পড়তে শুরু করে, কিন্তু এবার টানেল ধ্বংসে লিংসের উল্টো ভালো হয়, কারণ অনেকটা জায়গা ফ্রি হয়ে যায় এবং অনেকদিন পরে সে একটু খোলামেলা জায়গা পায় উঠে দাঁড়ানোর জন্য। আর এই দিকে ডিউনকে দেখানো হয় যে কিনা বাথরুমে গিয়ে নিজের মুখ খেয়ে টেস্ট করছে যে আসলে স্বাদটা কেমন। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে লি জং সু বলেছিল যে আপনি কি আপনার নিজের মুখ পান করেছেন কখনো? তো এই জন্য সে নিজে একটু টেস্ট করে দেখলো আর তারপর সে লি জং সুকে কল করে বলে, হ্যাঁ আমি ইউরিন খেয়ে টেস্ট করেছি, তুমি এই কয়েকটা দিন আরেকটু কষ্ট করো, আমরা খুব শীঘ্রই তোমাকে উদ্ধার করবো। তো ডিউনের কথা শুনে আবারও লি জং সু তার মনের ভেতরে আশা খুঁজে পায় আর এরপর সে ইউরিন খেতে শুরু করে। আগে
তো স্টোর করেছিল, এবার আর কি খাওয়া শুরু করেছে। আর লিজংসু তার এই ইউরিন খাওয়ার ঘটনা সে তার ওয়াইফের সাথে শেয়ার করে, মানে এত কষ্টের মধ্যে ইউরিন যে পান করার মতো পেয়েছে এ নিয়ে একটু হাসি ফুটেছে সবার মাঝে। তো এইভাবে ধীরে ধীরে আরো পার হয়ে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এইভাবে 23 দিন পার হয়ে যায় ওই কুকুরের খাবার আর হচ্ছে ইউরিন। তবে এর মধ্যে রেস্কিউ টিমের কর্মীরা একটা সুখবর দিয়েছে, তারা জানিয়েছে আজকেই হয়তো লিজংসুকে উদ্ধার করা হবে এবং ড্রিলিং প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে, মানে পাহাড়ের উপর থেকে ইঁদুরের মতো গর্ত করে টানেল পর্যন্ত প্রায় চলে গিয়েছে। তারা লিজংসুর খুব নিকটে। আর তারপর ডিওন করেকে লিজংসুকে কল করে যে তুমি কোনো ড্রিলিং এর আওয়াজ পাচ্ছ কিনা বা ড্রিলিং দেখতে পাচ্ছ কিনা, গর্ত করা হলে তো বুঝতে পারবে নিচ থেকে, আশেপাশেই তো আসবে। কিন্তু লিজংসু বলে আমি তো কোনো ড্রিলিং এর চিহ্নই দেখতে পাচ্ছি না। তো লিজংসুর কথা শুনে ডিওন তো অবাক হয়ে যায়, হিসাব অনুযায়ী তো লিজংসুর কাছাকাছি এই গর্তটা গিয়ে থামবে। তো ডিওন শক্ট হয়ে করে কি ওই টানেল তৈরির নকশাটা আবার চেক করে এবং রিসার্চ করে দেখতে পায় এই নকশাটা এটা ভুল রয়েছে। এই টানেলেও অ্যাক্সেলে রয়েছে 12টা ফ্যান, কিন্তু নকশায় মোট 14টা ফ্যান দেখানো হয়েছে। মানে এতদিন তারা ভুল নকশার জন্য ভুল জায়গায় খনন করেছে। মানে গর্তটা তো ঠিকই হয়েছে কিন্তু লিজংসু যেখানে রয়েছে সেখানে নয়, একটু দূরে। আর একটু দূরে তো লিজংসুর আসা পসিবল নয়, কারণ বুঝতেই পারছো ভেঙে চুরে আটকে রয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরা যাচ্ছে না। তো এই দৃশ্য দেখার পরে ডিওন তো মাথায় হাত। তবে তারপরে ডিওন নিজেকে শক্ত করে লিজংসুকে কল করে এবং বলে আমাদের খনন কাজে একটু ভুল জায়গায় হয়েছে, তো আমাদের আরো কিছুদিন সময় লাগবে, তোমাকে আরো কিছুদিন সেখানে সার্ভাইভ করে থাকতে হবে। মানে চিন্তা করো গত 23 দিন যাবত ওরা যে ড্রিলিংটা করেছে সেটা সম্পূর্ণই ভুল জায়গায় ছিল। তো এইবার এই কথা শুনে লিজংসু আর ঠিক থাকতে পারে না, সে হতাশা, ক্ষুধা, তৃষ্ণার জ্বালায় চিৎকার করে থাকে পাগলের মতো। এবং এরপর সে তার ওয়াইফকে কল করে এবং বলে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি হয়তো মারা যাবো, আমি মারা গেলে বেঁচে যাই, তুমি আমার জন্য দোয়া করো আর তুমি তোমার নিজের এবং মেয়ের জন্য খেয়াল রেখো। আর এই কথা বলতে বলতেই লিজংসুর ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। আর হাজব্যান্ডের এমন অবস্থা দেখে লিজংসুর ওয়াইফ হায়ন নিজেকে আর সামলাতে পারে না, সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। আর এখন রেস্কিউ টিম লিজংসুর ওয়াইফকে চিকিৎসার ব্যবস্থা করতে নিয়ে যায়। তো যাই হোক, টানেল ধ্বংসের আজকে 25 দিন হয়ে গিয়েছে, এর মধ্যে আবার প্রবল তুষারপাত শুরু হয়েছে, চিন্তা করো। তো এই জন্য রেস্কিউ টিম তাদের কাজটা সঠিকভাবে করতে পারছে না। তো কোনো উপায় না দেখে ডিউন তখন করে কি ওপর মহলে ফোন করে আরো বেশি সাহায্য চায়, আরো বড় কিছু মেশিন পাঠাতে বলে। কিন্তু ওপর মহল থেকে বলা হয় এত বেশি তুষারপাতের কারণে শহরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে চাকায় গ্রিপ পাচ্ছে না বরফে, বুঝতেই পারছো। তো এই মুহূর্তে আমাদের পক্ষে কোনো মেশিন পাঠানো সম্ভব হচ্ছে না, আর মেশিনগুলো পাঠাতে তাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে। আবার এদিকে দেখতে পাই আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং মন্ত্রণালয় এই টানেল ধ্বংসের ব্যাপারে টক শো করা হচ্ছে এবং বেশিরভাগ মানুষ এখানে মতামত দিচ্ছে যে 25 দিন ধরে দ্বিতীয় টানেলটির কাজ বন্ধ রেখে লিজংসুকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আর যেহেতু লিজংসুর সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই আর আমরা জানিও না সে আদৌ বেঁচে আছে কিনা মারা গিয়েছে, তো এর জন্য এই উদ্ধার কাজ এখানেই বন্ধ করে দেওয়া উচিত যাতে দ্বিতীয় টানেলটির কাজ শুরু করা যায়। আর এমনিতেও এই কয়েকদিনে সরকারের অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে। তো সবার এমন মতামত শুনে ডিউন পুরো শকড হয়ে যায়, সে আর চুপ থাকতে পারে না। সে বলে আমরা এখনো জানিও না যে লিজংসু মারা গিয়েছে কিনা, আমি ওকে বলেছি তুমি অপেক্ষা করো, আমি তোমাদেরকে বাঁচাতে আসছি, পুরো দেশ তোমাকে বাঁচাতে আসছে, ও এখনো হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমি জানি লিজংসু মারা গেলে কারো কিছুই হবে না, কিন্তু আপনারা একবার ভাবুন তো লিজংসুর ওয়াইফ রয়েছে এবং মেয়ে রয়েছে, আপনার সাথে যদি এমন হতো আপনি যদি টানেলের ভেতরে আটকা পড়তেন তাহলে কি এরকম ভাবে আপনার ফ্যামিলি বলতে পারতো যে তার জন্য সরকারের লস হচ্ছে, উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া উচিত? তো লাইভে তো ডিওনের এই কথাগুলো প্রচারিত হয়, তো এই জন্য আবারও মন্ত্রী মহোদয় বাধ্য হয় উদ্ধার কাজ রিস্টার্ট করতে এবং প্রতিদিনের মতো আজও উদ্ধার কর্মীরা তাদের কাজ করছিল। কিন্তু আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা উদ্ধার কর্মীর প্রাণ চলে যায় কাজ করতে গিয়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এই উদ্ধার কাজকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এবং দ্বিতীয় টানেলের কাজ শুরু করার জন্য আদেশ জারি করা হয়। এবং এটা সরকার তো না, ওই মন্ত্রী করেছে আর কি, ত্রাণ বা দুর্যোগের যে মন্ত্রী থাকে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, মহিলা মন্ত্রী আর কি। আর এই দিকে দেখা যায় লিজংসুর শরীরে যে আঘাতগুলো লেগেছিল সেগুলো ইনফেকশন হয়ে ঘা হয়ে কিরা ধরা শুরু করেছে এবং তবে তারপরে সে পেট্রোল মেরে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, শুধুমাত্র এই আশায় যে অবশ্যই উদ্ধার কর্মীরা তাকে এখান থেকে বের করে আনবেই। আর এই দিকে দেখা যায় হায়ন তার ফোনে মায়ের সাথে কথা বলছিল আর তখন হঠাৎ একজন মহিলা তার দিকে কাঁচা ডিম নিক্ষেপ করে। আর এখানে আমরা জানতে পারি সেই দিন দুর্ঘটনায় যে কর্মী মারা গিয়েছে এ হচ্ছে তার মা। তো মহিলাটি তার সন্তান হারানোর আগে হায়নের দিকে কাঁচা ডিম নিক্ষেপ করছে এবং ওকে গালিগালাজ করতে থাকে আর বলে তোর স্বামীকে বাঁচাতে গিয়ে আমার ছেলে মারা গিয়েছে, জানি না তোর স্বামীকে বাঁচাতে গিয়ে আরো কতজনের মৃত্যু ঘটবে। তো মহিলাটির এই ধরনের কথায় হায়ন অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তার কাছে এসবের কোনো উত্তর ছিল না। তো বুঝতেই পারছো এই জায়গাটাতে এই ফ্যামিলির কি একটা মানসিক অবস্থা রয়েছে। আর তারপরে ওর ওয়াইফ করে কি বারবার লিজংসুকে কল করতে থাকে, কিন্তু লিজংসুর তো চার্জই নেই, ফোন বন্ধ হয়ে গিয়েছে। আর তারপর হায়ন সেখান থেকে যায় হচ্ছে বাসায় এবং সে দেখতে পায় যে সরকারের পক্ষ থেকে কিছু লোক এসেছে এবং তাকে এই কাজ বন্ধ করার জন্য অনুরোধ করতে, মানে যে ফ্যামিলির অনুরোধেই কাজ বন্ধ করা হয়েছে। তো হায়ন বুঝতে পারছিল না সে কি করবে, কিন্তু সব শেষে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওই কাজ বন্ধ করার কাগজে হায়ন সাইন করে দেয়। আর এরপর সকল রেস্কিউ সদস্যদের তাদের অপারেশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। আর এই দিকে দেখা যায় লিজংসু তো এখন অপেক্ষা করছে, অবশ্যই কেউ না কেউ আসবে, আর কেউ না আসলেও ডিউন মানে রেস্কিউ টিমের হেড অবশ্যই তাকে বাঁচিয়ে নেবে, কারণ সে কথা দিয়েছে। আর এখানে লক্ষ্য সে গাড়ির FM রেডিও চালিয়ে বাইরের খোঁজ খবর রাখার চেষ্টা করে। আর বাইরে আমরা দেখতে পাই লিজংসুর ওয়াইফ হায়ন কিছুতেই মেনে নিতে পারছে না সে তার স্বামী
মেয়েকে হারিয়ে ফেলবে এবং তাকে বাঁচানোর সমস্ত চেষ্টা বন্ধ করে দেওয়া হবে। তো এই কারণে হায়ন লি জং-সুকে শেষবারের মতো কিছু বলতে চায়, আর এই কারণে সে রেডিও স্টেশনে যায় এবং লি জং-সুকে উদ্দেশ্য করে বলে, আমি জানি না তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, যদি শুনতে পাও তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাকে উদ্ধারের সকল কার্যক্রম সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর তুমি যদি এখন বেঁচে থাকো, যদি আমার কথা শুনতে পাও, তাহলে উঠে দাঁড়াও এবং নিজেই সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করো, কারণ তোমাকে ছাড়া আমরা নিঃস্ব হয়ে যাব। আর এই দিকে আমরা দেখতে পাই লি জং-সু কিন্তু হায়নের এসব কথা শুনতে পাচ্ছিল, আর এটা শুনে সে অবাক হয়ে যায় যে ও মারা গিয়েছে কিনা এটা নিশ্চিত না হয়ে সরকার কিভাবে উদ্ধার কাজ বন্ধ করে দিল, এবং এখন সে হতাশার চরম লেভেলে পৌঁছে গিয়েছে। আর আতঙ্কিত হয়ে সে এবার নিজের চার্জ শেষ হওয়া ফোনটা বের করে এবং ওটার ব্যাটারি বের করে অনেক চেষ্টা করে ঠিক করতে, কিন্তু কোনো লাভ হয় না। আর তৎকালীন সময়ে হয়তো গাড়ির মধ্যে মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম ছিল না। তো যাই হোক, সে কোনোভাবেই কাউকে জানাতে পারছে না যে এখনো সে বেঁচে রয়েছে, কিন্তু বাইরে শুধুমাত্র ওই রেস্কিউ টিমের হেড ডিউন যে এখনো উদ্ধার কাজটা চালিয়ে যেতে চায়, সেই কাজ বন্ধ করার বিপরীতে রয়েছে, কিন্তু তারপর সরকারের আদেশ এখান থেকে চলে যেতে হবে। তো এই কারণে সে রেস্কিউ টিমের সদস্যদেরকে বলে, যেহেতু আমরা দুটো গর্ত করেই ফেলেছি, আমি একটা গর্তের শেষবারের মতো প্রবেশ করতে চাই, আমি শুধু এতটুকু দেখতে চাই যে ও গর্ত থেকে কত দূরে রয়েছে এবং লি জং-সু বেঁচে রয়েছে কিনা। কিন্তু বাকি সদস্যরা তাকে এটা বারবার করতে নিষেধ। তবে তারপরেও ডিওন যাতে সাউন্ড ক্যাপচার করতে পারে, মানে ও যদি প্রমাণ পায় যে এখনো লি জং-সু বেঁচে রয়েছে, সে একটা স্টেপ নিতে পারবে। সে একটা সাউন্ড ক্যাপচার যন্ত্র নিয়ে টানেলের মধ্যে প্রবেশ করে, আর সেই যন্ত্রটার মাধ্যমে আশেপাশে চেক করতে থাকে। বাট তখনই ওপরের একজন রেস্কিউ টিমের সদস্য এসে জানায় যে পাশের টানেলের কাজ শুরু হয়ে গিয়েছে, সেখানে এখনই বম ব্লাস্টিং শুরু হবে। স্যার ডিওনকে তাড়াতাড়ি গর্ত থেকে বা টানেল থেকে বের করো, তা না হলে স্যার ডিওন সেখানে মারা পড়বে। তো এত তারা করে কি ডিওনকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে পাগলের মতো উপরে তুলতে থাকে ওই গর্তের ভেতর দিয়ে। তো এর ফলে যেটা হয়, ডিওনের হাতে যে সাউন্ড ক্যাপচারের যন্ত্রটা ছিল সেটা টানেলের মধ্যেই পড়ে যায়। মানে বুঝতেই পারছো এই গর্তটা তো মিনিমাম 200, 500, 1000 ফুট করা হয়েছে। আর ওইদিকে দ্বিতীয় টানেল তৈরির কাজে বোমা যে বিস্ফোরণ শুরু হয়, ওইটার ইফেক্ট এই টানেলেও পড়ে এবং এখানে আবারও পাথর ধস শুরু হয়। এবং টানেলের ওপর আমরা দেখতে পাই ডিওন লি জং-সুকে বাঁচাতে ব্যর্থ হয়, বসে বসে অনেক কষ্ট পাচ্ছে। আর তখনই হঠাৎ করে তার চোখ পড়ে সাউন্ড ক্যাপচারের যন্ত্রটার দিকে, মানে নিচে যে সাউন্ড ক্যাপচারের যন্ত্রটা গিয়েছে মাইক্রোফোন, ওটাই শব্দ হলে উপরের লাইট জ্বলবে এবং শব্দ হবে। তো ও যখন সিগন্যাল পায়, ও সবাইকে চুপ হতে বলে এবং হেডফোনের মাধ্যমে ও গাড়ির হর্ন শুনতে পায়। মানে বুঝতেই পারছো পাহাড় থেকে নিচে একটা গর্ত করা হয়েছে, কত নিচে, ওখান থেকে ডাইরেক্ট তো হর্নের শব্দ আসবে না, কিন্তু সাউন্ড ক্যাপচার দিয়ে ওইটা আর মনে করো আসছে। তো এখানে ডিওন বুঝতে পারে লি জং-সু এখনো বেঁচে রয়েছে এবং ওদের গর্ত থেকে খুব বেশি দূরে নয়, এবং এই খবরটা ডিওন খুব দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দেয় এবং দ্বিতীয় টানেলের বিস্ফোরণ বন্ধ করতে বলে। আর এর ফলে যেটা হয়, দ্বিতীয় টানেলের কাজ বন্ধ করে তারপর এই টানেলের গর্ত দিয়ে উদ্ধারকর্মীরা প্রবেশ করে এবং দেখা যায় যেখানে যেটা ভালো হয়েছে, ওই টানেলের যে তোমার বিস্ফোরণ হয়েছে এই কারণে এইখানে টানেল যেটা পুরো আটকে ছিল, সেটা মোটামুটি আসার মতো একটা রাস্তা হয়ে গিয়েছে, মানে ওই গর্ত পর্যন্ত একটা আসার মতো রাস্তা হয়ে গিয়েছে। মানে হিতে বিপরীত হয়েছে এবং সৃষ্টিকর্তার মনে করো যে একান্তই রহমতের কারণে দীর্ঘ 35 দিন পর লি জং-সুকে টানেল থেকে বের করা হয়। আর লি জং-সুকে জীবিত দেখতে পেয়ে হায়ন তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। চিন্তা করো 35 দিন। তবে লি জং-সুকে বের করার পরে সাংবাদিকরা অনেক ভিড় করা শুরু করে, তারা লি জং-সুর সাক্ষাৎকার নিতে চায়। অথচ এই সাংবাদিকরা কয়েকদিন আগে লি জং-সুর চিন্তা না করে রেস্কিউ মিশন বন্ধ করে দিতে বলেছিল, প্রশ্নবিদ্ধ করেছিল রেস্কিউ মিশনকে। তারা এখন এসে লি জং-সুর কাছ থেকে তার অনুভূতির কথা জিজ্ঞেস করতে চায়, বাট তখন রেগে গিয়ে লি জং-সু ডিওনের কানে কানে একটা অকথ্য ভাষায় গালি দেয়। মানে ডিওনকে হয়তো কানে কানে বলে যে ওদেরকে বলবেন যে তোর একটা ক্ষণিকের পোলা, মানে সাংবাদিকদের এই কথাটা বলতে বলে আর কি লি জং-সু। কিন্তু ডিওনের কানে কানে যখন লি জং-সু কিছু বলছিল, তখন সাংবাদিকরা তো ডিওনকে ধরে, আপনার কাছে কি বললো, কি একটু বলেন। তো ডিওন এই সাংবাদিকদের ভাব দেখে বিরক্ত হয়ে লাস্টে সাংবাদিকদের গালিগালাজ শুরু করে যে তোদের এইগুলা বলেছে। তো যাই হোক, এরপর কোনো উপায় না পেয়ে এবং এত মানুষের ভিড় হয়ে যায়, এত সাংবাদিকের ভিড় হয়ে যায় যে লি জং-সুকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর টিভি চ্যানেলে যে নিউজটা আসে, ভাই টিভি চ্যানেল নিউজ দেখে লি জং-সু এবং লি জং-সুর ফ্যামিলি পুরো অবাক হয়ে যায়। মানে এই রেস্কিউ মিশনের, মানে লি জং-সুকে যে 35 দিন পরে বাঁচানো হলো, এই পুরো ক্রেডিটটা নেয় হচ্ছে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রী, মানে মন্ত্রী নিয়ে নিয়েছে পুরো ক্রেডিট। সবাই পুরো দেশ মন্ত্রীকে বাহবা দেয়। তবে ডিওনের এনে কোনো মাথা ব্যথা নেই, সে তার কাজ করেছে। লি জং-সু যে বেঁচে ফিরতে পেরেছে এতেই সে খুশি, সে মনের শান্তি পেয়েছে। আর ওই কুকুরটাও তো বেঁচে গিয়েছে, কুকুরটা এখন লি জং-সুর বাচ্চার সাথে থাকে। আর তারপর সিনেমার শেষে আমাদের দেখানো হয় লি জং-সু পুরো সুস্থ, সে তার ওয়াইফ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর তার মেয়ের জন্য একটা কেকও কিনে নিয়েছে। আর এবারও তাদের যাওয়ার জন্য সেম ওই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই কথা তাদের মনে পড়ে, যদি 1 বছর চলে গিয়েছে সেই ঘটনায়, তবে তারপরেও তাদের ভিতর ভয় কাজ করছে এবং প্রতিবারই তারা যখন টানেলের এখানে আসে এবং তাদের এই ভয়টা কাজ করে, তবে এবার আর টানেল ভেঙে পড়ে না। আর এখানে এই সিনেমাটা শেষ হয়। তো যাই হোক, আমি জানি না সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছে, তবে কিছু কিছু জিনিস যে সিনেমাতে দেখানো হয়েছে একেবারে রিয়েলিস্টিক, একেবারে বাস্তব। মাঝে মাঝে আমার কোরিয়ান সিনেমা দেখে আবার লাগে যে কোরিয়ান সিনেমার পলিটিক্স, কোরিয়ান সমাজের অবস্থা কি আমাদের মতোই থার্ড ক্লাস কান্ট্রিগুলোর মতো একই অবস্থা? সিরিয়াসলি আসলে এটা আমরা বুঝতে পারবো না, যারা ওই দেশে কর্মচারী রয়েছে তারা বুঝতে পারবে না, যারা স্থানীয় নাগরিক অনেক বছর ধরে ব্যবসা করছে, অনেক বছর ধরে বসবাস করছে বা পলিটিক্সের সাথে বা অন্যভাবে জড়িত, তারা এগুলো বুঝতে পারবে। ফর এক্সাম্পল, আমি চীনে ধরে বেড়াতে গিয়েছি বা চীনে আমি কাজ করি, আমি তো কামলা দেশে কাজ করে খাই, আমি কিন্তু দেশে পলিটিক্স করতে যাবো না, দেশে আমি কিন্তু বড় বড় পর্যায়ে যাবো না, ব্যবসা করতে গেলে বা কি
সমস্যার সম্মুখীন হতে হয়, মানে একজন ওয়ার্কার হিসেবে কিন্তু আমি এটা বুঝতে পারবো না, কিন্তু স্থানীয় যারা তারা একটা দেশকে ভালো মতো বুঝতে পারে যে ওই দেশের অবস্থাটা কি। তো কোরিয়ার এইসব সিনেমা তো স্থানীয়রাই বানায়, তো কোরিয়াতে এগুলো আছে বলেই তো এইসব সিনেমা তৈরি হয় বা এইসব কাহিনী তৈরি হয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সিনেমাটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, এবং তোমরা যদি চাও এই ধরনের সার্ভাইভাল সিনেমা আমরা আরো আনি, তোমরা বলতে পারো যে কোন ধরনের সিনেমা আনবো, এবং সিনেমার সাজেশন তোমরা দিতে পারো। আর র্যান্ডম ভিডিও চ্যানেলটা আমি তোমাদের সাজেশনেই চালাবো, আর বাকি যে চ্যানেলগুলো আছে ওগুলো আমি আমার বুদ্ধিতে চালাবো। তবে তোমরা যে সিনেমারই সাজেশন দাও না কেন, চেষ্টা করো যে খুব সম্প্রতি যেসব বাংলা চ্যানেল ওই সিনেমাটা এক্সপ্লেন করেছে সেইগুলোর সাজেশন না দেওয়ার জন্য। যদি 6 মাস আগে তারা এক্সপ্লেন করে থাকে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা চ্যানেল দেখা গেল 20 দিন আগে এক্সপ্লেন করেছে, আমি যদি আবার ওইটা দিই জিনিসটা ভালো দেখায় না। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর ভিডিও শেষ করার আগে আমি আবারও মনে করিয়ে দিতে চাই আমার নতুন যে একটা গেমিং চ্যানেল তৈরি করেছি, পিসি গেমিং চ্যানেল, সেই চ্যানেলটার ব্যাপারে। আর এটা এমন একটা চ্যানেল, এখানে তুমি একবারে টিভি সিরিজ বা সিনেমা দেখার মতো একটা মজা পাবে, পুরো সিনেমেটিক ফিল পাবে। এই গেমগুলোর এত সুন্দর স্টোরি হয়ে থাকে, আমি যখন গেমগুলো খেলবো তো মনে হবে তুমি নিজেই গেমগুলো খেলছো, মানে অন্যরকম একটা ভাইব পাবে। এবং আমাকে যারা কখনো দেখোনি তারা এই গেমে দেখতে পাবে আমাকে, কারণ এই গেমে আমি ফেস ক্যাম দিয়ে গেম প্লে রেকর্ড করেছি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অন্তত 2-3টা পর্ব ধৈর্য নিয়ে দেখার জন্য। আর এখনো পর্যন্ত মাত্র একটা পর্ব সেখানে আপলোড হয়েছে, তো প্রথম পর্বটা একটু তোমরা ধৈর্য নিয়ে দেখো এবং কমেন্ট করো কেমন হয়েছে, এরপর আরো কোন ধরনের গেম তোমরা চাও সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি বিদায় নিচ্ছি, আর গেমিং চ্যানেলটা অবশ্যই ঘুরে এসো, ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। মানে লাস্ট একটাই জানালাম আর কি, একটা প্রাণী মারছি এরকম একটা। এই কিসের শব্দ? বাঘ! কিন্তু আমার তো কন্ট্রোল নাই, এটা স্টোরির অংশ। দূর দিবার না করছে কিন্তু ডেঞ্জারাস বাঘ, তো আমি তো গেছিলাম তো তারপর টু ডেঞ্জারাস ভাই, এটা তো একবারে ডেঞ্জারাস রে ভাই, মানে প্রাগাদেশ। ও আমাদের বস ডেলসো তো ওরে অ্যাটাক করছে, মনে হয় শেষ ডেলসো বাঁচা নেবে আমাদের এবার। তারপর আমি হাতে টাকার কি করব, পিছনে তো নিচে তো ভাই খারা পাহাড় ভাই, মরতে হইব ভাই, এটা তো কোনো লক্ষণই নাই। ও পাহাড় এই থেকে বাঁচার জন্য পাহাড় থেকে লাভ নেই, বাট আমার হাতে এখনো কন্ট্রোল না, এখনো গেম স্টোরি মোডে চলতেছে, গেমের স্টোরি মোডে ভাই। লেটা বেটা সাবারি কি একবারে সাবারি কি গেম শুরু হয়ে গেছে।